৪৯ বছর পর বহুল প্রতীক্ষিত খাল খনন কর্মসূচি পুনরায় শুরু হতে যাচ্ছে আজ। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যেসব অঙ্গীকার দেশবাসীকে দিয়েছিল তার মধ্যে অন্যতম খাল খনন কর্মসূচি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে অঙ্গীকার বাস্তবায়ন করতে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনের আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ আমরা ডে 1 থেকে কাজ শুরু করেছি এবং 180 দিনকে সামনে টার্গেট রেখে অনেকগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে খাল খনন কর্মসূচিটা খুব উল্লেখযোগ্য এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে জাতির প্রত্যাশা যে তারা অনেক সুবিধা পাবে, সেই সুবিধাটুকু আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। খাল খনন কর্মসূচি সম্পন্ন হলে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয়রা। খনন করিলে জনগণের সুবিধা হবে, পানি নদীতে চলে যাবে, কোনো অসুবিধা হবে না, আবাদ সুন্দর হবে, চাষাবাদ করতে সুবিধা হবে। খাল খনন করলে খালে যেটুকু পানি থাকবে এটা মৎস্যগুলো ব্যবহার করা যাবে এবং হাঁস পালানো যাবে। কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে রাষ্ট্রপতি থাকাকালীন 1977 সালে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, তারই ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আবারও সেই খাল পুনরায় খননের উদ্যোগ নেন। আর এর মাধ্যমে বাংলাদেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের কাহারোল থেকে ইউসুফ আলী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের কাহারোলে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ৪৯ বছর পর আবারও শুরু হচ্ছে বিএনপির খাল খনন কর্মসূচি। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সবকিছুকে ঘিরে সেখানের প্রস্তুতি আসলে কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে আজকে যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের মানুষকে দেয়া, যেটি জিয়াউর রহমান 1977 সালে রাষ্ট্রপতি থাকাকালীন শুরু করেছিলেন। আজকে 49 বছর পর এসে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সেই খাল খনন কর্মসূচি আবার পুনরায় শুরু করছেন। জিয়াউর রহমানের হাত ধরেই, অর্থাৎ উনি যে পথ ধরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, ঠিক সেটি আবার পুনরায় তিনি উদ্বোধন করছেন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে। এই গ্রামেই যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে নেমেছেন। সেখান থেকে তিনি সোজা এই সাহাপাড়ায় চলে আসবেন, যেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। আপনাকে যদি আরেকটা বিষয় আমি দেখাতে চাই, অর্থাৎ জিয়াউর রহমান যেটি শুরু করেছিলেন যে খাল খনন কর্মসূচি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করার যেটি ঘোষণা দিয়েছিলেন, আজকেও ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নারী পুরুষ কোদাল এবং ওরা হাতে নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করলে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কাজে নেমে যাবেন। প্রধানমন্ত্রী আরেকটি বিষয় যেটি বলেছেন যে খাল খনন কর্মসূচি করতে গিয়ে সেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে যাতে মানুষকে কাজে লাগানো যায়, সেটির বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই কিন্তু আজকে দেখেন এখানে অসংখ্য নারী পুরুষ এসেছেন, কোদাল এবং ওরা হাতে নিয়ে বসে আছেন। প্রধানমন্ত্রী খাল খনন উদ্বোধন করা শেষ করলেই তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কর্মসূচির জন্য নেমে যাবেন এবং পর্যায়ক্রমে সারা দেশে, আজকে কিন্তু সারা দেশে আপনার এই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী এই দিনাজপুরের কাহারোল উপজেলায় উদ্বোধন করবেন, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন জেলায় কিন্তু খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত যেসব সংসদ সদস্য
এমপি কিংবা মন্ত্রী রয়েছেন, তারা কিন্তু সেখানে সেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে খাল খনন কর্মসূচির মাধ্যমে যেটি উপকৃত হবে, যে অর্থাৎ এই যে কৃষি নির্ভর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এখানে কৃষি প্রধান দেশ হিসেবে আমাদেরকে কিন্তু উৎপাদন করে খাবার জোগাড় করতে হয়। আর সেটি করতে হলে যে আমাদের শুষ্ক মৌসুমে যে পানির অভাব লেগে থাকে, সেই পানির অভাব যাতে না লাগে, সে কারণেই আপনার খাল খনন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই খাল খনন কর্মসূচি সম্পন্ন হলে সারা দেশের যেসব জায়গায় খাল বিস্তৃত হয়ে থাকবে সেখানটাতে পানি থাকবে, এবং শুষ্ক মৌসুমে সেচ দেওয়ার জন্য, চাষাবাদের জন্য যে সেচ দেওয়ার পানি প্রয়োজন, সেই পানি পাওয়াটা কৃষকদের জন্য সহজ হবে এবং উৎপাদন বাড়বে এবং খরচও কমবে। তবে আজকের এই কর্মসূচি কিন্তু আপনার বিএনপি নির্বাচনী ওয়াদা ছিল। আপনি জানেন যে এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনকালীন সময়ে দেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছেন, তার মধ্যে ফ্যামিলি কার্ড এবং ইমাম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যে নেতারা রয়েছেন তাদেরকে যে সম্মানী দেওয়ার কথা, সেটিও বাস্তবায়ন করেছেন। এবং কৃষকদের যে 10,000 টাকা ঋণ রয়েছে সুদে আসলে সেটি মওকুফ করে দিয়েছেন। অর্থাৎ যে ওয়াদাগুলো ছিল, অঙ্গীকারগুলো ছিল, তার মধ্যে 3টি বাস্তবায়ন করেছেন, আজকে আরেকটি বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং এরপরে কৃষকদের যে কার্ড দেওয়ার কথা রয়েছে সেটিও আগামী মাসের বাস্তবায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। এই যে বিএনপির একের পর এক ওয়াদা, তাদের দাবি যে বিএনপি শুধু মানুষকে ওয়াদা দেয়া নয়, কথার ফুলঝুরি নয়, তারা কাজে বিশ্বাস করে এবং দেশের জনগণকে যেসব ওয়াদা দেয় তারা সেটি বাস্তবায়নের জন্য কাজ করে। এবং এই 5 বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন এবং এই 5 বছর মধ্যে তিনি যেসব ওয়াদা দিয়েছেন সেগুলো তিনি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যার ফলশ্রুতিতে 1 মাসের মধ্যে আজকে সহ 4টি অঙ্গীকার পূরণ হতে যাচ্ছে এবং আগামী মাসে আরো একটি অঙ্গীকার পূরণ হবে। শাওন, এই ছিল দিনাজপুরের কাহারোল উপজেলার যে খাল খনন কর্মসূচির সেই সমাবেশ স্থল থেকে আমার কাছে তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের কাহারোল থেকে খাল খননের সর্বশেষ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ। ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকে এরই মধ্যে বাড়ির পথে রওনা হচ্ছেন। বিশেষ করে চাকরিজীবীর আগেভাগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার এবং টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড় ও ব্যস্ততা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। এদিকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবার ঈদযাত্রার প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাওয়া যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সাথে। অবনী, মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের কেমন চিত্র আপনার চোখে পড়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন। এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী বাস স্ট্যান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় প্রায় উপচে পড়া ভিড়ের মতো। আপনি জানেন যে আজকে ঈদের ছুটির 4র্থ দিন চলছে, তাই যাত্রীরা ঘরমুখো যারা আছেন নারীর টানে বাড়ি ফেরার জন্য ঈদ বাস টার্মিনাল, ট্রেন স্টেশনগুলোতে ভিড় করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে। এখানে আমরা এসে যেটা দেখেছি যে যাত্রীদের সাথে অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত ভোগান্তি ওইভাবে শুরু হয়নি। কারণ হচ্ছে আপনি জানেন যে আজকে সরকারি ছুটি, আজকে আধাবেলা অফিসের পরে থেকে সরকারি হচ্ছে ঈদযাত্রার জন্য সরকারি অফিসগুলো সব বন্ধ হয়ে যাবে এবং কালকে থেকে, আগামীকাল থেকে আপনার হচ্ছে গার্মেন্টস কর্মী যারা আছে বা ইন্ডাস্ট্রিয়াল যারা শ্রমিক আছে তাদের ছুটি শুরু হবে এবং তারা জানাচ্ছেন যে কালকে থেকে ভিড় মোটামুটি উপচে পড়া ভিড় শুরু হবে। এখন পর্যন্ত আমরা এখানে টিকিট কাউন্টারে যাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছে যে ভিড় এখন পর্যন্ত যা আছে তা সামলানোর মতো মোটামুটি, কিন্তু
পরবর্তীতে আরো ভিড় বাড়বে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে পারি, আমরা একজন যাত্রীর সাথে কথা বলে দেখি উনি কি জানাচ্ছেন আমাদের। দেখি একটু কথা বলেন, কি অবস্থা ঈদযাত্রা, এখানে কি কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে? না, এখন পর্যন্ত ভোগান্তি হচ্ছে না। আমরা প্লাস একটু সাময়িক তো লাইন হবেই, ঈদের ছুটি এখন মনে করেন সবাই দেশের জন্য যাবে, এই ক্ষেত্রে ওইরকম ভোগান্তি হচ্ছে না। ভাড়া কি বাড়তি নিচ্ছে? না, ভাড়া বাড়তি না, 310 টাকা 310 টাকাই আছে। শুনছিলাম একজন যাত্রীর কথা। আমরা এখানে এসে আরো যেটা দেখতে পেয়েছি যে এখানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উনি এসেছেন এখানে নারী যাত্রীদের সুবিধার জন্য আলাদা করে নারীদের সুবিধার জন্য একটি পিঙ্ক টয়লেটের উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে তিনি যাত্রীদের পরিস্থিতি জানার জন্য এখানে পরিদর্শন করেন এবং সে দেখেন যে এখানে যাত্রীরা হচ্ছে কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা, সেই সাথে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, বাস টার্মিনালে যে বাসগুলো আছে সেগুলো সার্ভিস ঠিকমতো আছে কিনা, সেই বিষয়গুলো সে পরিদর্শন করে দেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। শাওন, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রায় প্রস্তুত ঢাকা আরিচা মহাসড়ক। সড়ক পথে ঈদে ঘরমুখ যাত্রীদের স্বস্তি দিতে মেরামত করা হয়েছে মহাসড়কের খানাখন্দ ও ভাঙাচোরা। অথচ কয়েক বছর আগেও ভোগান্তির অপর নাম ছিল ঢাকা আরিচা মহাসড়ক। তবে মহাসড়কের সংস্কার ও উন্নতিকরণে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। ঈদ মানেই সে করে ফেরা, প্রিয়জনের কাছে যাওয়ার অদম্য টান, কিন্তু সেই আনন্দের পথ একসময় হয়ে উঠত ক্লান্তি আর দুর্ভোগের গল্প। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো ঘরমুখ মানুষকে। রোজার মধ্যে তীব্র গরমে বাসের ভেতর বসে থাকতে থাকতে অনেকের চোখে নেমে আসতো অবসাদ। তবে সময় বদলেছে, 2 লেন থেকে 4 লেনে উন্নতি হওয়ায় পাল্টে গেছে সড়কের চিত্র। এবার ঈদ যাত্রায় নেই আগের মতো দীর্ঘ অপেক্ষা বা অনিশ্চয়তা। স্বাচ্ছন্দ্য বোধহয় যাইতে পারবে এবার, জ্যাম অনেকটাই কম আগের চাইতে। সবাই সতর্ক হইলে যানজটটা কম হয়, দুর্ঘটনাটা কম হবে। চালকেরাও প্রকাশ করছেন নিজেদের স্বস্তির কথা। রোড কাটালে আমরা গাড়ি চালাতে পারবো, যাত্রী নিরাপত্তাভাবে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। প্রশাসন থাকলে মনে করেন চাঁদাবাজিও হবে না, যাত্রীরাও নিরাপদে যাবে, আমরাও নিরাপদে গাড়ি চালাতে পারবো। হাইওয়ে পুলিশ জানিয়েছে ঈদের আগে সড়কের খানাখন্দ মেরামত ও নিরাপত্তা জোরদার করায় স্বস্তি ফিরেছে যাত্রী ও চালকদের মধ্যে। প্রত্যেকটা মহাসড়কে ঈদের উপলক্ষে আমাদের প্রয়োজনীয় মেরামত এবং সংস্কার কার্য সম্পন্ন করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা আশা করি নিরাপদ এবং নির্বিঘ্ন হবে। আমরা সার্বক্ষণিক মাঠে আছি, আমরা আশাবাদী যে আমাদের কোনো সমস্যা হবে না। দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগ পেরিয়ে এবার যেন হাসি মুখেই বাড়ি ফিরতে পারছেন মানুষ। প্রিয়জনের টানে পথ পাড়ি দেওয়া এই যাত্রা হোক নিরাপদ, হোক আনন্দময়। তামান্না সাদিকা, মাই টিভি। রাজধানীর উত্তরায় একজন রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব তুলে মার্কেটে ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোনারগাঁও জনপথ রোডের একটি মার্কেটে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তর্ক বিতর্কের জেরে বিক্ষুব্ধ রিকশা চালকেরা এই ঘটনা ঘটায়। তবে কোনো রিকশা চালককে হত্যার বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। উত্তরা 13 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের স্কয়ার শপিং মলে রোববার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যোগ দেন। পরে স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশা চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 4-5 জন মারছে, মারার পরে যখন দেখছে যে মানে জায়গায় মরে গেছে, মানে আমার এটা শোনা কথা আর কি, জায়গায় মরে গেছে, তখন ওরা টেনে ধরে ভিতরে রিক্সাওয়ালা সহ ভিতরে নিয়ে চলে গেছে। রিক্সা যখন ওরা মারে নিয়ে যায় তখন থেকে আমরা এখানে আছি, এখন পর্যন্ত তার কাছে রিক্সাও পাইনি এবং যে মরে গেছে তাকেও তৈরি করার চেষ্টা করেছে। পুলিশ খুব অত্যন্ত দ্রুততার সহিত পুলিশ এখানে রেসপন্স করেছে। তারা যে একটা রিউমার ছড়িয়েছে যে লোক আটক করে ভেতরে রেখেছে, সেটা যাতে মানে প্রমাণিত হয়, মিডিয়া সহ আমরা গিয়ে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে এখানে রাখা হয়নি। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার করা হয় মাদকদ্রব্য সহ বিভিন্ন আলামত ও দেশীয় অস্ত্র। রোববার রাত 11টা থেকে শুরু করে 4টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে র্যাব, বিজিবি,
সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক টিম অংশ নেয়। পুলিশে জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, অভিযানে বিভিন্ন আলামত পাওয়া গেছে। যেসব দুষ্কৃতকারীদের পাওয়া গেছে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মহিমান্বিত রজনী লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমল থেকে শ্রেষ্ঠ। এজন্য রাতটি মর্যাদার বা সৌভাগ্যের। মহান আল্লাহর নিকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা শবে কদরে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। এসএম আরিফের রিপোর্ট। মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ নিয়ে আসে পবিত্র মাহে রমজান। এই বরকতময় মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যা সমগ্র মানবজাতির জন্য অসীম কল্যাণ ও রহমত লাভের উৎস। সেই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর। এই রাতের আমল হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রাতকে এতটাই মর্যাদা দিয়েছেন যে পবিত্র কোরআনের একটি পূর্ণ সূরার নামই রাখা হয়েছে কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা শবে কদর যে পাবে, এই রাত্রিটা হলো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, তার চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। এ রাতে পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে, তাই মানব জাতির জন্য আল্লাহ তাআলার অপরিসীম দয়া ও করুণার অনন্য উপহার লাইলাতুল কদর। আসলে এই রাত্রিটা তো ফজিলতপূর্ণ কেন হলো? আল্লাহ পাক কোরআনে কারীম লোহে মাহফুজ থেকে শবে কদর রাত্রিতে একত্রে সামায়ে দুনিয়ার যে প্রথম আসমান, ওখানে অবতীর্ণ করেছে। সেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দিগিতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুসারে পুরা কোরআন নাজিল করেছে। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এ রাত আত্মশুদ্ধি, গুনামাফ ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ নিয়ে আসে। লাইলাতুল কদরের বিশেষ তাৎপর্য হল এ রাতে ফেরেশতারা রহমত, বরকত ও কল্যাণ নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন। এই রাত্রির গুরুত্ব এত বেশি, কোনো ব্যক্তি যদি আল্লাহর জাত কুদরতের প্রতি বিশ্বাস করে রাত্রে দাঁড়ায় আল্লাহ থেকেই আল্লাহ পাকের বিধান পালন করে, আল্লাহর হাবিব বলেন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। অনেক আলেমের মতে রমজানের 27তম রাতেই অধিকাংশ সময় লাইলাতুল কদর হয়ে থাকে, যদিও এর নির্দিষ্ট রাত গোপন রাখা হয়েছে যেন মুসলমানেরা শেষ 10 দিনের বেজোড় রাতগুলোয় ইবাদতে মগ্ন থাকে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবারে গ্রাম বাংলার খবর। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে আগুনে পুড়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার লটমনি এলাকায় শ্রমিকদের অস্থায়ী বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা জাহেদা আক্তার ও আব্দুল মালেক মারা যায়। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা শ্রমিক দম্পতি মোহাম্মদ হাসান ও হালিমা আক্তারের সন্তান। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কুমিল্লার দাউদকান্দি হলুদ মরিচ ভাঙানোর মেশিনে ফিতায় অসাবধানতাবশত গলার ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে শাহিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার উপজেলা সদরের একটি ফ্লাইওভার মিলে এই দুর্ঘটনা ঘটে। ওই নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শাহিনা আক্তার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের ভাজরা গ্রামের মিন্টু হাজির মেয়ে। এদিকে ঘটনার পরই মিল মালিক মনির হোসেন মিলটি বন্ধ করে পালিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আব্দুল হালিম বলেন, আইন প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার গতকাল রাত 12:30টার দিকে জংশন স্টেশনে 2 নম্বর ডক ইয়ার্ডে এই ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি রেল কর্তৃপক্ষ। পার্বতীপুর রেল স্টেশনে হঠাৎ আগুনের সংবাদ পাই, ট্রেনের বগিতে আগুন লাগে। ওখান থেকে আমরা ফার্স্ট কল এবং সিগন্যাল গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আসার পর আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নির্বাপন করার চেষ্টা করি, কিন্তু পানি দিয়ে আসলে আগুন নির্বাপন করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে আমরা ফোম দিয়ে আগুন নির্বাপন। নারায়ণগঞ্জের ইউনিফর্ম পরা দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে অস্ত্রের মুখে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় 1 সপ্তাহের ব্যবধানে রেলওয়ে পুলিশের 2 সদস্যকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মারধরের শিকার কর্মকর্তা এসআই মিজানুর রহমান ছিলেন পুলিশের পোশাকে। পুলিশ বলছে মাদকসহ 2 জন যুবককে আটকের পর তাদের সহযোগীরা হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে গেছে। রাতেই হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে পরপর শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জেলাবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে ঘাগট নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে সাদুল্লাপুর উপজেলার প্রশাসন অভিযান চালায়। গ্রামবাসীর অভিযোগ, আনোয়ার হোসেন অবৈধভাবে নদী থেকে বালু তুলে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়ে। রোববার বিকেলে দামোদরপুর ইউনিয়নের সিট জামুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে উপজেলার সহকারী কমিশনার জসিম উদ্দিন প্রায় 2.5 লাখ টাকার ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেন। সৌদি সরকারের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরাদ্দ দেয়া 32 কার্টুন খেজুর 11 ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানায় 2 ধাপে বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে 16টি এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে খেজুরের কার্টুন পৌঁছে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিলুর রহমান রাশেদ। এর আগে বুধবার 16টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুরের কার্টুন বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া জানান, 32 কার্টুন খেজুর 2 ধাপে সদর উপজেলার 32টি এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছে বিতরণ করা হয়েছে। মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা অভিযোগ করেন, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হয় 8 মার্চ শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় মামলা হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে। নারায়ণগঞ্জের রূপসীতে তুচ্ছ ঘটনায় একই পরিবারের 4 জনকে হত্যার চেষ্টা মামলায় আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ বাদল ভুইয়া। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, প্রতিবেশীর বালু নিয়ে রাস্তায় ভরাট করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং চলমান সাসেক প্রকল্পের আওতায় ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল করিম কবির মনু এবং কোচা শহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ সহ অন্যান্য নেতাকর্মীরা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দুর্ঘটনা রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম বাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঘ
গুলোতে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর উদ্যোগে এবং বিভাগীয় পরিচালক মাসুদ আলমের দিক নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সার্কেলের সরকারি পরিচালক উথু আইনু চৌধুরী। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কের মোট 9টি অতি ঝুঁকিপূর্ণ বাঁকে চালকদের সতর্ক করতে প্রতিটি বাঁকে উভয়মুখী 10টি করে মোট 90টি লাল পতাকা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চুন্তি, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাশাই এবং পটিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক। ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 1,63,50,000 টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডক্টর শাহাদাত হোসেনের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় জানানো হয়, চসিকের 3,270 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকে ঈদ উপহার হিসেবে 5,000 টাকা করে পাবে। এছাড়া দেশের 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একইভাবে ঈদ উপহার ঘোষণা করা হয়। মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগর। নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের মহানগরের সভাপতি অ্যাডভোকেট কানিস কাউসার চৌধুরী রিমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ সহ জিসাসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সিলেটের জাফলংয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টেলিন তারিয়ান। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজি নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গোলাম কিবরিয়া সাত্তার, আহমেদ হুমায়ুন জামাল, আব্দুল জলিল ও জাহিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজির উদ্দিন দেওয়ান ও সঞ্চালনা করেন সোহেল আহমেদ। অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় কুষ্টিয়ার ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া জেলা শাখা। মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আব্দুল মজিদ এবং প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন মোশফিকুর রহমান টর্নিল। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন।